এখানে কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিতে চান? আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বা তাদের ওপেন রাজনীতির বিষয়ে মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। কার কাছে নালিশ করবো? এই দেশে মানুষ আছে, দায়িত্বটা যারা দেশ চালাইতেছে আল্লাহর কাছে বিচার। কারণ ইউনূসের কোমরে রশি আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে। দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন। সুর পাল্টে গেছেন ডক্টর ইউনূসের। তাহলে কি আওয়ামী লীগের সাথে হাত মেলালো ডক্টর ইউনূস? কিছুদিন আগে শোনা গিয়েছিল ছাত্রলীগের সাথে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। এখন আবার শোনা যাচ্ছে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে এবং আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলতেছেন ডক্টর ইউনূস। তাহলে এখন কি হবে সমন্বয়কারী ও বিএনপিদের? তো বন্ধুরা, ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখব সালাউদ্দিনের ভিডিও, তারপরে আমরা চলে যাব কিভাবে ডক্টর ইউনূসের সুর পাল্টে গেলেন সেই ভিডিওটি আমরা দেখব। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে। আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে, সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে। তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে। সেই রব কি? নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ দেশ স্যার। সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের, নব্য মুস্তাক, খন্দকার মুস্তাক, আসিফ নজরুল এবং আসিফ নাহিদ, ওদেরকে জানে যে ওরা প্রতারক, ওরা বাটপার, ওরা ভণ্ড। এরা এদেশের ছাত্র সমাজের সাথে, এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। কিসের জন্য করেছে? ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ, সব জায়গার মধ্যে মানুষ ফুঁসে উঠছে। কেন ফুঁসে উঠছে? কেন তারা প্রতারক? কিভাবে প্রতারণা করাচ্ছে এই দেশে? দেখেন যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য? একটি বৈষম্যবিহীন নিয়োগের জন্য, বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য। আজকে কি হচ্ছে এর বিপরীতে? যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। আপনারা কি জানেন, আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার মধ্যে যাচাই বাছাই শেষে নিয়োগ প্রদান করা হয়। আপনারা কি জানেন, আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছেটা কি? এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে, ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে, এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার, তাদেরকে সারা বাংলাদেশে গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে। 64,000 নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন? পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে, আপনারা কি কারো কাছে কোন খবর আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে? নাই। সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং এখন কাজ করছে, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে?
অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে, অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে, এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। So, তাই সারা বাংলাদেশে রব উঠেছে নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান, নাম্বার 1 স্লোগান, নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। সারা বাংলাদেশে রব তুলুন, এদেশ থেকে এদেরকে বিতাড়িত করুন, ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে। গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন, একদিনে চাইলেই কি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়? অবশ্যই করা যায়। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং যারা বিশেষ করে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন, বিশেষ করে তিতুমির কলেজের ছাত্রছাত্রী ভাইদেরকে বন্ধুদেরকে বলছি, এই বাংলাদেশে বর্তমান যেই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস সরকার, সেটি তো কোনো নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিক ভাবে করা হয়েছে। এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে, সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে। বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোনো নিয়ম আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে। আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল, কিসের আইনের দোহাই দিচ্ছেন, সময়ের দোহাই দিচ্ছেন? এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি। আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তরসূরি। সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষার থালি হাতে দিয়ে সে দেশ থেকে বিদায় নিবে। ওরা বাটপার, ওরা প্রতারক, ওরা চিটার, এরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বিশ্বাসঘাতক। ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে, যেই দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল, সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই আসিফ নজরুল, আসিফ নাহিদ, এই গংরা ফ্যাসিস্ট স্বৈরশাসক সুদখোর মহাজন ইউনূস। এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে। ওরা শুধু তাই করে নাই, আপনারা জানেন এই দেশের মানুষ যখনই কোনো মানুষের বিপদ আসে, যখনই কোনো মানুষের সমস্যা হয়, তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। এটা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হলো, এদেশের মানুষ তাদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকা, বাচ্চাদের জমানো টাকা, সব টাকা নিয়ে এই বন্যার্তদের সাহায্যের জন্য দিয়েছিল। এর বিনিময়ে কি হয়েছে? এর বিনিময়ে এই সমন্বয়কারীরা, হাসনা সার্জিসরা এই টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে, এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে, আজকে এদের পোশাকের বাহার দেখেন, গাড়ির বাহার দেখেন, এগুলো দিয়ে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক উচ্চবিলাস পরিপূর্ণ করছে। সারা বাংলাদেশে ওদের রাজনৈতিক খায়েশ মেটাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে। আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই। আপনারা টাকা দিয়েছেন বন্যার্তদের সাহায্যের জন্য, সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির কাছে, জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাটপারি করেছে। তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এই স্লোগান আজকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে। এরা কারা? এরা কারা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে, ছাত্রছাত্রীদেরকে এভাবে গরু বাছুরের মতো পিটাচ্ছে? এই কোমলমতি ছাত্রছাত্রীদের কি জীবনের কোনো মূল্য নেই? 5ই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে চিনিমিলি খেলেছে। ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে, ছাত্রদের
মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে। সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদেরকে হত্যা করে 7.62 রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল, এই সরকার হটিয়েছিল। এটা ছিল তাদের পরিকল্পনার অংশ। ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা নেই। আজকে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ঢাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো, পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো। এটি কোনো সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটতে পারে না। তাই আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, স্মরণ করিয়ে দিয়ে বলছি, আপনারা মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল। আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন তাদের পতন নিশ্চিত। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে বলবো, আপনারা জেগে উঠুন। আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই খন্দকার মোস্তাকের উত্তরসূরি আসিফ নজরুল স্যার, আসিফ নাহিদ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা প্রমাণ করুন তাদেরকে ক্ষমতা থেকে, এই ইনুস গংদের, আসিফ নজরুল, আসিফ নাহিদদের ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনারা প্রমাণ করুন এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সেরা অংশ, আপনারা একটি সেরা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিলাম, আপনারা ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখান। ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই চক্রকে, এই ইনুস গং চক্রদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ সকলে ঘরে ফিরে যাব। ইনশাল্লাহ খেলা শুরু হয়ে গিয়েছে। সবাই যার যার মতো করে প্রস্তুতি নিন, যার ঘরে যা আছে তাই নিয়ে প্রস্তুতি নিন। ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। আর স্পেশালি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বলবো, আপনারা ঘরে ঘরে টাটা তৈরি করুন। এদেরকে বিতাড়িত না করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ এই ইনুস গংদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। ইনশাল্লাহ সবাই জেগে ওঠেন। ইনশাল্লাহ আমরা বিজয় আসবে। আমাদের 71 সালে এসেছে বিজয়, 52-তে এসেছে, 90 এসেছে, ইনশাল্লাহ এবারও বিজয় আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 180 ডিগ্রি ঘুরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও মাত্র 3 সপ্তাহের মধ্যে বিশ্ব আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ আগে যিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, সেখানে তিনি এখন বলছেন আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। অবশ্য তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দায় চাপাতে চান বিএনপির উপর। সরকার সংশ্লিষ্টরা যেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোর্টে গিয়েছিল, সেখানে কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিতে চান? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু পরে যাই, তার আগে দেখে নেই কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা উঠেছিল আর কিভাবে সেই দাবি ভেস্তে গেছে। সরকার সরে গিয়েছে নিজের অবস্থান থেকে। আমাদের অনুসন্ধান বলছে সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রথম প্রকাশ্যে জানিয়েছিল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি 8ই আগস্ট যেদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন সেদিন এই নিষিদ্ধের দাবি করেন, কিন্তু 12ই আগস্ট তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে দলটিকে পুনর্গঠনের পরামর্শ দেন। সাখাওয়াতের এমন বক্তব্যের পর দৃশ্যপট পাল্টে যায়। অনেকেই মনে করেন এমন কথা বলার জন্য উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে রাতারাতি পোর্টফোলিও হারাতে হয়েছিল। এরপর নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ 15ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সামনে নিয়ে আসে। 2 দিন পর বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকও একই দাবি তোলেন। এরপর সারদা সোসাইটি নামে এক সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া 19শে আগস্ট আদালতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন। তখনও সরকার বা রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না, তাই রিটটি জরিমানা সহ খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 26শে আগস্ট
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার মেহেরপুরে মিছিল করে স্থানীয় জামায়াত ইসলামী। যদিও আগের দিন জামায়াতের আমির সাংবাদিকদের জানিয়েছিলেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। এরপর 28শে আগস্ট সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না বলে মত দিয়েছিলেন। আইনগত জটিলতার কথা ভেবে এরপর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্য করা হয়নি। 13 সেপ্টেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজনের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক নিহত হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। 3 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলে দেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। বিএনপির আরো কয়েকজন নেতা এ বিষয়ে একই মত তুলে ধরেন। তারপর থেকে সরকারের চেষ্টা ছিল রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি প্রতিষ্ঠিত করা। 19 অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে সংলাপে কর্নেল অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। ওই দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রেস ব্রিফিং এ বলেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছিলেন তিনি। এটি ছিল প্রথম সরকারিভাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা। এরপর আরো কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায়। 23 অক্টোবর উপদেষ্টা নাহিদ ঘোষণা দেন জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। 28 অক্টোবর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 11টি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চেয়ে 3 সমন্বয়ক কোর্টে রিট করেন। কিন্তু আন্তর্জাতিক মহলের বিরোধিতা এবং দেশীয় রাজনৈতিক দলগুলোর অনীহার মুখে সেই রিট দ্রুত প্রত্যাহার করে নিতে বাধ্য হন। কিন্তু দুদিনের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা নিজেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই। এই সাক্ষাৎকারে তার মন্তব্য ছিল আওয়ামী লীগ দল হিসেবে ভেঙে যেতে পারে। এরই মধ্যে 2 সমন্বয়কের সাথে জাতীয় পার্টির বিরোধ চরমে পৌঁছেছিল। 31 অক্টোবর জাতীয় পার্টির অফিসে আগুন দিলে আন্তর্জাতিক মহল থেকে চাপে পড়ে যায় সরকার। নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি ডাকলে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজনকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিধান প্যাটেল মার্কিন সরকারের মনোভাবের কথা জানিয়ে দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারও একই মনোভাব জানিয়ে দেন। এর আগে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করে। ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলার বিচারের দাবি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যুক্তরাজ্য কোন দলকে বাদ দেওয়ার রাজনীতি সমর্থন করে না। তারপর থেকে নড়ে চড়ে বসে ডক্টর ইউনূস ও তার সরকার। 18 নভেম্বর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান তার সরকারের রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। তার সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না। 18 নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে, যে কারণে দলটিকে নিষিদ্ধ করা যাচ্ছে না। দর্শক খেয়াল করে দেখুন, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তার মানে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের পাওয়া তথ্য হচ্ছে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা বেশ কয়েকবার হয়েছে। একই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক পর্যায়ে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। উপদেষ্টা আসিফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার পেছনে দুটো কারণের কথা বলেছেন। তার একটি হলো আন্তর্জাতিক চাপ। প্রশ্ন হলো
কখন এই বিদেশির চাপ আর 14 সেপ্টেম্বর সরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের একটি মন্তব্য আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তোলে। বদিউল আলম মজুমদার বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে, বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। তখন থেকে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক শক্তিগুলো জানিয়ে দেয়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলে সে নির্বাচন বৈধতা পাবে না। এর পরপরই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের ইস্যু বিএনপি একইভাবে বিরোধিতা করেছিল। তখনও এ ধরনের অদরকারি কাজগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে দূরে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক মহলের বন্ধুরা পরামর্শ দিয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন যখন তুঙ্গে, সরকারের যখন কিছুই করার ছিল না, তখন বিষয়টি স্থগিত করতে বিএনপির 3 নেতাকে তড়িঘড়ি করে ডেকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বিএনপি বৈঠক শেষে ঘোষণা দেন তারা সাংবিধানিক সংকট চান না। ফলে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা নতুন কিছু নয়। আগে এমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন অন্তহীন সমস্যা, অর্থনীতি একেবারে ভঙ্গুর এবং অরাজকতা সেই শ্রম সেক্টর মানে শিল্প কলকারখানা থেকে শুরু করে মাঠে ঘাটে পথে দোকানে কোর্টে কাছারিতে একেবারে রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। তো এই জিনিসগুলো আমরা যারা দেখছি এবং আমরা যারা আলোচনা করছি, এই আলোচনার মধ্যে রাজনীতির যে বড় কতগুলো গেম, এগুলো যে খেলা হচ্ছে, এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করছি না। আমরা প্রথমে এই গত 100 দিনে সবাই এক বাক্যে বলার চেষ্টা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজনীতি বুঝেন না। তারপর তিনি এই রাজনীতিবিদদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা তিনি বুঝেন না। তারপর বলার চেষ্টা করেছি তিনি এটা ব্যর্থ ওটা ব্যর্থ, এরপর এখানে যাচ্ছেন না ওখানে যাচ্ছেন না ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু আপনি যদি সাম্প্রতিক সময় তার কতগুলো কর্মকাণ্ড দেখেন, বিশেষ করে আজারবাইজানের রাজধানী বাকুতে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি যে কটি সাক্ষাৎকার দিলেন, যাদের সঙ্গে তিনি ছবি তুললেন, এই বক্তব্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, তারপর বাংলাদেশে এসে তিনি ভারতের একটি পত্রিকা, সম্ভবত হিন্দু, সেই হিন্দুর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে ইলেকশন সম্পর্কে, শেখ হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে যে বক্তব্য দিলেন, এই সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে তিনি এই অল্প সময়ের মধ্যে খুব ভালো করে রাজনীতি বুঝে ফেলেছেন। এখন সেই রাজনীতি ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার, ইলেকশনের রাজনীতি নয়। মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কি করে শান্ত করতে হবে, কি করে উত্তেজিত করতে হবে, কি করে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, এই পুরো বিষয়গুলো তিনি অন্য যে কোনো মানুষের চাইতে অতি অল্প সময়ের মধ্যে রপ্ত করেছেন। এবং এই তার যে রাজনৈতিক কৌশলগুলো রপ্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে যদি আপনাকে মোকাবেলা করতে হয় তাহলে আপনাকেও এর সাথে আরো বেশি কৌশলী হতে হবে, যেটা এই সমপর্যায়ে এই মুহূর্তে নেই। এখন এদেশের রাজনীতির বাস্তবতাটা চিন্তা করেন। রাজনীতির বাস্তবতাটা হলো যে আওয়ামী লীগের রাজনীতি যদি ধরেন, এখানে কোনো নীতি ছিল না, আদর্শ ছিল না, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় যেতে হবে এবং সেই ক্ষমতায় গিয়ে
রাষ্ট্রের যত সম্পদ রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, এগুলো দলীয় নেতাকর্মীদেরকে দিতে হবে, পরিবারের আপনজনদেরকে দিতে হবে এবং নিজেরা বড় বড় পদে থেকে একটা অলিগার্স শ্রেণী তৈরি করে সেই হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করতে হবে। আমরা যেটা দেখেছি যে এস আলম, বেক্সিমকো, সামিট গ্রুপ থেকে শুরু করে আরো অনেক গ্রুপের মাধ্যমে তারা যে টাকা উপার্জন করেছেন, এর মধ্যে আদানি আছে, দেশের বাইরে আরো অনেক কোম্পানি আছে। বলা হচ্ছে যে 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। 2 লক্ষ কোটি টাকা। খেলাফি ঋণ 6 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। আন্তর্জাতিক যে ঋণ বা অন্যান্য ঋণ মিলিয়ে সেই যে মানে এটা বলাই যায় না 16 লক্ষ কোটি না কত কোটি টাকা, কল্পনাই করা যায় না। তো এই যে একটা ফাঁদ পেতে যে পুরো তাদের যে টার্গেট, এই টার্গেটটা ছিল অর্থনীতি অঙ্গন। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা অ্যালাইড, এখন এখানে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা চিন্তা করেন, হাসান এস মনসুর সাহেব যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন তিনি, কিংবা ধরুন এখন যিনি অর্থমন্ত্রী আছেন বা অর্থ উপদেষ্টা আছেন তিনি, এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আওয়ামী লীগ যেই জায়গাটা থেকে মধু আহরণ করেছেন সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর। সেই ফাইন্যান্সিয়াল সেক্টরে আওয়ামী লীগের যারা চোর, লোপাটকারী, লুটেরা, তারা এই কয়জন লোকের কাছে অবোধ শিশু। তো কাজেই খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কী করেছে এই জায়গাটাকে একেবারে সাঁড়াশি দিয়ে তারা ধরে ফেলেছে। ধরে ফেলার পরে এখন আওয়ামী লীগ আর ক্যাত কুত কোনো শব্দ করতে পারছে না। 2 নম্বর হলো যে এই জায়গাগুলোতে ঢোকার জন্য অন্যান্য যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী তারা চেষ্টা করেছে এবং আলটিমেটলি অনেক জিনিসগুলো তারা দখল করে আবার সেই আওয়ামী লীগের সেই পুরনো যে চরিত্র, সেই চরিত্রটাকে নতুন পোশাকে তারা ধারণ করার জন্য যে কর্মযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে, প্রায় সব ক্ষেত্রে তারা ফেল করেছে। আপনি টু দি পয়েন্ট আমি নাম বললাম না, তারা শুধুমাত্র একটা জিনিস করতে পেরেছে এই সময়ের মধ্যে, এই আওয়ামী অলিগার প্লাস নব্য অলিগার। তো তারা এই যাকে বলা হয় অন্য অলিগার হওয়ার যে সূত্র, অলিগার কাকে বলে? অলিগার হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা, প্রভাবিত করা যে সিদ্ধান্তের ফলে তাদের উপকার হবে, এই অলিগার। তো এখন আওয়ামী লীগের অলিগার এবং তাদের খালাতো ভাই, তালাতো ভাই, মামতো ভাই যে সমস্ত নতুন অলিগার তৈরি হওয়ার চেষ্টা করেছে তার অন্য কোথাও পারেনি। তবে শেয়ার মার্কেটে 2 দুর্ঘটনা ঘটে প্রায় 30,000 কোটি টাকা তারা কিন্তু লোপাট করে ফেলেছে, এবং এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ধরে ফেলেছেন, ভীষণ রকমভাবে ধরে ফেলেছেন। ফলে ওখানে আগামীতে আরও দুর্ঘটনা ঘটানো কঠিন বিষয় হয়ে যাবে। গেল অর্থনৈতিক সেক্টর। রাজনীতিতে এখন ক্ষমতা পরিবর্তনের যে ধারা, সেই ধারাতে তিনি 3টে ফাঁদ পেতে ফেলেছেন। প্রথম ফাঁদ হলো যে সংস্কার। তিনি যে কোনো মূল্যে সংস্কারটাকে বিস্তৃত করে ফেলেছেন। অনেক জায়গাতে তিনি সংস্কার করতে চাচ্ছেন এবং বিস্তৃত করে ফেলছেন, এবং এটা একটা পপুলার ইস্যু। যে বিষয়গুলো তিনি করছেন এটা পপুলার ইস্যু, আর যারা এটাকে সমালোচনা করছেন তারা সরাসরি পার্টি, মানে যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন ইংলিশে যদি দেরি হয়
তাহলে রাজনৈতিক দলগুলো লাভবান হবে কেউ কেউ, আর যদি দেরি হয় কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সংস্কার বলতে যেই জিনিসগুলো তিনি করতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, এটা বিশেষ করে তরুণ সম্প্রদায় থেকে শুরু করে মাস পিপলদের মধ্যে কিন্তু এটা একটা গ্রহণযোগ্যতা আছে এবং এটার একটা যাকে বলা হয় কার্যকারিতা আছে। এবং তিনি এই কাজগুলো ধীরে ধীরে যাকে বলা হয় ম্যাটিকুলাসলি অঙ্ক কষে কষে তিনি যদি করেন, তাহলে তার সরকারের জনপ্রিয়তা, যেমন আইসিটি অ্যাক্ট মানে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি, এটি তিনি বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার পরে এখানে অনেকগুলো মামলা অটোমেটিকভাবে বাদ হয়ে যাবে এবং এটার ফলে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 মাস পুরো অঙ্গন ডক্টর মোহাম্মদ ইউনূসের সে প্রশংসা করবে। তাই তিনি কিন্তু রাজনৈতিক অন্য মামলাগুলোকে বাদ দেননি। মিডিয়া রিলেটেড মানে গণমাধ্যম রিলেটেড যে আইন আইসিটি অ্যাক্ট, এইটা বাদ দেওয়ার জন্য সব কিছু চূড়ান্ত করা হয়েছে এবং এটা বাদ দিলে যত মামলা চলমান আছে, শাস্তি আছে, সবগুলো রহিত হয়ে যাবে। ফলে কি হচ্ছে, স্থানীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ওনার এই কর্মটাকে যেভাবে হাইলাইট করা হবে, সেই হাইলাইটের কাছে এখন যারা নির্বাচন তড়িঘড়ি করে চাচ্ছেন তাদের আওয়াজটা হারিয়ে যাবে এবং যারা ইতিমধ্যে অলিগার তৈরি করার জন্য বিভিন্ন জায়গাতে তদবির করে মোটামুটি একটা অবস্থা তৈরি করে ফেলেছেন, তারা একটা বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন। এই গেল এক। 2 নম্বর হলো যে নির্বাচন কবে হবে, কি হবে, এই জায়গাটাতে তিনি কোনো কনফ্লিক্টে যাচ্ছেন না, কন্ট্রাডিকশনে যাচ্ছেন না এবং তিনি যে কথা বলছেন সেই কথা আপনি না রাগ করতে পারবেন, না অভিমান করতে পারবেন, কিংবা না বিক্ষুব্ধ হতে পারবেন, আবার না আশাবাদী হতে পারবেন। তো এই যে তিনি যে কথাগুলো বলছেন দেশে এবং দেশের বাইরে, পুরো আপনার ডিকশনারি এবং আপনার হিসাবপত্র এলোমেলো করে দিচ্ছে। 4 বছর, 8 বছর, 10 বছর, নাকি 6 মাস, নাকি 18 মাস, এই বিষয়গুলো নিয়ে যখন লোকজন ব্যস্ত, তখন তিনি দ্বিধার্থে সেই কর্মকাণ্ডগুলো তিনি করে যাচ্ছেন, তার হিসাব তিনি চালিয়ে যাচ্ছেন, তার রিক্রুটমেন্ট থেকে শুরু করে তার যে দৈনন্দিন কর্মকাণ্ডগুলো তিনি তার প্রত্যেকটা জায়গাতে, সেটা সে ব্যর্থ যদি হন সেটা শতভাগ ব্যর্থতা তার, কিন্তু তিনি যেইগুলো ডিজায়ার করছেন সেই ডিজায়ারগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে যাচ্ছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে তিনি এই দেশের রাজনীতিবিদদেরকে কিভাবে খেলতে হবে এটা তিনি বুঝে গেছেন। এরপর যেটি আগামীতে বিএনপির জন্য সবচেয়ে বিপজ্জনক হবে, তার ঘাড়ে 3টি যাকে বলা হয় সমস্যা মারাত্মক। যেমন বিএনপি সবচেয়ে বেশি ভয় পাবে সামরিক শাসনকে, মিলিটারি রুলকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে জিনিসটি এই মুহূর্তে একেবারে অনিবার্য করে তুলেছেন সেটা হলো তার পতন বা পরাজয় মিন্স মিলিটারি রুল। এবং মিলিটারি রুল যদি আসে সামরিক শাসন, সরাসরি সামরিক শাসন আসে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং সবচেয়ে বেশি ভয় পাবে বিএনপি। কী কারণে? এই যে বিএনপির যে 2001 থেকে 2006 সনের যে সরকার এবং পরবর্তী যে 1-11 ওই সময়টিতে পুরো সামরিক বাহিনীতে বিএনপির সম্পর্কে একটি নেতিবাচক প্রচারণা এখন পর্যন্ত চলছে এবং ওই জায়গাটা পূর্ণ হয়নি, কেউ পূর্ণ করতে পারেনি। দ্বিতীয়ত হলো এখন এই মুহূর্তে সামরিক বাহিনীর মধ্যে খুবই একটা নেতিবাচক যাকে বলে ধারণা তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিছু কিছু সাবেক সামরিক কর্মকর্তা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কতগুলো অভিযোগ আছে, জঙ্গিবাদ সম্পর্কে, টেরোরিজম, জঙ্গিবাদ, তারপরে ফান্ডামেন্টালিজম থেকে শুরু করে আরও অনেক অনিয়ম, তো এরকম কিছু সাবেক সামরিক কর্মকর্তা যারা চাকরিচ্যুত হয়েছেন, অনেক আয়নাঘরে গিয়েছেন, তারা এবং তাদের সঙ্গে পুলিশের কিছু সাবেক কর্মকর্তা যারা আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছেন,
তো এদের একটা প্যাক্ট তৈরি হয়ে গেছে, এবং এই প্যাক্টের সাথে আবার দেশের এবং দেশের বাইরে সাংবাদিক, ইউটিউবার, তাদের একটা সম্মিলন তৈরি হয়েছে, এবং এরা অনবরত সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা করছে, সেনা প্রধানের বিরুদ্ধে প্রচারণা করছে, এবং এর ফলে পুরো দায়টা বিএনপির উপর গিয়ে পড়ছে। পুরো বিক্ষোভটা সেনাবাহিনী যদি যাকে বলা হয় এখানে ভবিষ্যতে ক্ষমতা আসে, তাহলে জেনারেল আসলাম বেগের সঙ্গে বা জেনারেল বাজওয়ার সঙ্গে ইমরান খানের যে রসায়ন হয়েছিল, ঠিক একই অবস্থা বিএনপির সঙ্গে এবং জনাব তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর হবে, যেটা মোকাবেলা করা বিএনপির পক্ষে একেবারেই অসম্ভব একটা বিষয়। এবং সেটি পাকিস্তান ইমরান খান যেভাবে পারছেন, বিকজ ওখানে এখনও জুডিশিয়ারিটা আছে, এবং বাংলাদেশে যদি এরকম একটা ট্র্যাপের মধ্যে এসে বিএনপি পড়ে যায়, মানে আওয়ামী লীগের সাথে বিএনপির বিপর্যয় আরও বহুগুণ বেড়ে যাবে। তো এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, এই অবস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগীকারী তারা কিন্তু আলটিমেটলি তৈরি করে ফেলেছেন, আতঙ্ক তৈরি করে ফেলেছেন বিএনপির মধ্যে, যে ইফ উই ফেল দেন তোমাদের জন্য সামরিক শাসন অনিবার্য। এবং যদি সামরিক শাসন আসে একদম 100% সেটা নির্বাচন হোক, যা হোক, এই নির্বাচনটা হবে 1991-এর মতো এবং 2008 সনের মতো, মানে যেখানে সামরিক বাহিনী পিছন থেকে নিয়ন্ত্রণ করে তারা সিদ্ধান্ত নিয়েছিল। 91 সনে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বিএনপিকে আনবে, এবং সেই অনুযায়ী কিন্তু 91 সালে নির্বাচন হয়েছে। আবার 11-র পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে, এবং ঠিক সেইভাবে কিন্তু হয়েছিল। তো বাংলাদেশে এই যে যাবৎকালে যে কটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে মূলত 1996 সনের যে নির্বাচনটা, সার্বিক অর্থে আপনি বলতে পারেন যে এটা একটা সত্যিকার অর্থে ইনক্লুসিভ নির্বাচন হয়েছিল। কিন্তু বাকি নির্বাচনে, সেটা সূক্ষ্ম কারচুপি বলেন কিংবা সাজানো নির্বাচন বলেন, আলটিমেটলি তত্ত্বাবধায়কের অধীনে ওইভাবেই প্ল্যান করে সেই নির্বাচনগুলো হয়েছে, এটাই বাস্তবতা। যেমন আমি 2008 নির্বাচনের সংসদ সদস্য হয়েছি, আমি দৃশ্যত দেখেছি যে প্রতিযোগিতা হয়েছে, তুমুল প্রতিযোগিতা হয়েছে, কিন্তু পেছনে যেটা খেলাধুলা ছিল এটা আমি পরে বুঝতে পেরেছি, এবং এখন একেবারে এটা প্রমাণিত। এইরকম যদি একটা সামরিক শাসনের পরে একটা সিদ্ধান্ত আসে, এবং সেই ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক দল, জামাত অথবা আওয়ামী লীগ, যে কোনো ফর্মে আসবে, বিএনপির ভাগ্যে শিকেটাও জুটবে না। এই থ্রেটটা বিএনপির কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কৌশলে পৌঁছাই দিতে পেরেছেন, এবং দেখবেন বিএনপির সবগুলোর মেজাজ গরম হয়ে গেছে, এখন সবগুলোর মন খারাপ হয়ে গেছে, এবং তাদের যে কথাবার্তার মধ্যে কোনো ধারাবাহিকতা কারোর মধ্যে নেই, সাস্টেনেবল। 24 আওয়ার্সের মধ্যে জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ, উইদিন 24 আওয়ার্সের মধ্যে তারা তাদের সিদ্ধান্ত, মত, পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। তারা একবার চীনপন্থী হওয়ার চেষ্টা করছেন, চীনে একটা গ্রুপ যাচ্ছে, আবার ভারতে একটা গ্রুপ যাচ্ছে, আবার সেই ভারতে সেই যাকে বলা হয় অমিত শাহের সামনে বিএনপি নেতারা কিভাবে কাছুমাছু করে দাঁড়িয়ে আছে, এই ছবি আবার সোশ্যাল মাধ্যমে প্রচারিত হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে জিনিসগুলো কিভাবে হচ্ছে। যা হোক, এখন এই যে উনি এই রাজনীতির যে চাল, এই চাল, রাজনীতির যে হাল, এই জিনিসগুলো বুঝে গেছেন। এখন রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, এটা যে রসায়ন আমরা বলতে পারি না, মানে কেউ বলতে পারে না, নো ওয়ান ক্যান। এটা ইটস নট এ ম্যাথমেটিক্স, এটা একটা রসায়ন। আপনি যেমন দেখা গেল যে হাইড্রোজেন, তারপর শেষে অক্সিজেন, তার সঙ্গে কিছু ক্লোরিন, তো এই জিনিসগুলো একত্রে দিলেন, দেওয়ার পর যে কী ঘটবে ইউ ডোন্ট নো। এবং হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রে করলে কি হয় এটা আমরা জানি, এবং এটার পরিমাণ জানি, কিন্তু মধ্যে আপনি ক্লোরিন দিয়ে দিলেন, সেটা যে কি হবে এরকম আপনি হঠাৎ করে বলতে পারবেন না।
তো এরকম রাজনীতিতেও অনেক খেলাধুলা আছে যেটার ফলাফল বেশি খেলতে গেলে সমস্যা হয়ে যায়। তো শেখ হাসিনা এরকম অতিরিক্ত খেলতে গিয়ে তিনি নিজে অপদস্থ হয়েছেন, অসম্মানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তার দলও বিপদে পড়েছে। আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে রাজনীতি বুঝে গিয়েছেন এবং এই বুঝতে গিয়ে তিনি যে কৌশল অবলম্বন করছেন, এই কৌশলে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা দেখলেন সালাউদ্দিন সহ আরও একটি ব্যক্তির ভিডিও। আওয়ামী লীগের সুর পাল্টে গেছেন কিভাবে, এই বিষয় নিয়ে আজকে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা দেখলেন। তো বন্ধুরা, আপনারা কি চান বাংলাদেশে আবারও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসুক? তারা আসতে চায়। আওয়ামী লীগ আসবে কি না, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যদি চান শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসুক, তাহলে একটি কমেন্ট বক্সে কমেন্ট চাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা।